যে রংপুরে একটা ছায়াদানকারী সবচেয়ে বড় বৃক্ষ ছিল, সবগুলো সংগঠন সেই বৃক্ষের নিচে ছিল বলে আমার বিশ্বাস। উনি বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছেন দেশের জন্য। উনি মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছেন শিক্ষার জন্য, গড়ে তুলেছেন নীলকণ্ঠ স্কুল, লায়ন্স স্কুলকে রাস্তা দেখিয়েছেন আধুনিকায়ন করবার জন্য, প্রযুক্তি নির্ভর একটি শিক্ষা প্রতিষ্ঠান করার যা যা লাগে সেটা তিনি মনে করেছেন। উনি যুদ্ধ করেছেন মানুষের জন্য, মানবিক মানুষ হওয়ার জন্য, মানবতার জন্য কাজ করতে গিয়ে উনি প্রতিবন্ধী ফাউন্ডেশন করে তুলেছেন। উনি যুদ্ধ করেছেন সমাজের জন্য, সুজনের মতো সংগঠনের উনি রংপুরের জেলা সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। উনি যুদ্ধ করেছেন বিভিন্ন সংগঠনকে পরামর্শ দিয়ে সাংগঠনিক কাঠামো কীভাবে দাঁড় করাতে হয়, যার ফলে রংপুরে অনেকগুলো সংগঠন গড়ে উঠেছে তার দিক নির্দেশনায়। এবং অনেক প্রতিষ্ঠানের উনি সবচেয়ে বড় যে জিনিসটি, গঠনতন্ত্রের প্রতি উনি ভীষণ এক্সপার্ট ছিলেন, সেটি উনি করে দিয়েছেন এবং করতেন। সুতরাং সাংগঠনিকভাবে আকবর হোসেন নিজে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ছায়ায় পরামর্শে বেড়ে উঠেছে রংপুরের অনেক প্রতিষ্ঠান। শেষের দিকে আসি, ওনার অসুস্থতা, আমি মাঝখানে অনেকগুলো জায়গা ইরেজ করে গেলাম, সময় লাগবে অনেক আকবর ভাই সম্বন্ধে বলতে গেলে। সেটি হচ্ছে ওনার ফার্স্ট কোটিটা হয়ে যাওয়ার পরে উনি যখন রংপুরে ব্যাক করলেন, করার পরে আমি দেখতে গেলাম অনেকক্ষণ কথা। এখানে ভাবি আছে, ভাবিকে বলল ভাই আজকে কিছু খাইতে দাও না। তো হঠাৎ করে উনি আমার হাতটা ধরে বললেন, ভাই আপনি আমার পাশে থাকবেন। উনি এত সিনিয়র, আমি অনেকদিন তাকে বলেছিলাম ভাই আপনি আমাকে আপনি করে বলেন কেন, বলছে না সবাইকে নাম ধরে রাখতে হবে, ম্যানার। তো যেদিন উনি আমার হাতটা ধরে বলছেন আমার পাশে থাকবেন, সেদিন থেকে শেষ মুহূর্ত পর্যন্ত, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করেছি। এখানে ভাবি আছেন। আমার সবচেয়ে খারাপ লাগা সেটি হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ থেকে যখন তাকে কমিউনিটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, তার আগের দিন বিকালবেলা আমি ভাবির আরেকজন আত্মীয় সেখানে ছিলেন, আকবর ভাই ঘামছিলেন। তা আমি টিস্যু পেপারটা নিয়ে ভাবিকে বললাম যে আপনি বোতল থেকে আমাকে একটু পানি দেন। টিস্যু পেপারটা ভিজিয়ে ওনার আমি কপাল এবং মাথাটা মুছে দিচ্ছিলাম, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। শুধু আমার হাতটা জোর করে শক্ত করে ধরে হাতটা ছেড়ে দিলেন। তারপরে উনি কমিউনিটি মেডিকেল কলেজে যাওয়ার পরে যে লাইফ সাপোর্ট এবং তার শেষ বিদায়, আকবর ভাই, আমরা অনেক সময় অনেকভাবে কথা বলি, শূন্যতা পূরণ হবার নয়, এই ক্ষতি পূরণ হবার নয়, এমন মানুষ আর পাওয়া যাবে না। কিন্তু কি হচ্ছে যে আজকের যে আয়োজন, বিগত 3 সপ্তাহ থেকে উনি মারা যাওয়ার পরের দিন ওদিন থেকে যে আয়োজনটা চলছে, এই আয়োজনের সার্থকতা তখনই আসবে আগামী প্রজন্মের কাছে যদি আকবর ভাইকে আমরা তুলে ধরতে পারি। আমাদের তো সবারই এখানে যারা আছে ম্যাক্সিমামদের বয়স হয়ে যায়, তার একটি ছেলে একটি মেয়ে আছে। এই মেয়ে দুটোর খোঁজ নেওয়া, মেয়েটার খোঁজ নেওয়া, ছেলেটার খোঁজ নেওয়া, ভাবি কেমন থাকছে, তার বিপদে আপদে তার পাশে থাকাটাই আকবর ভাই সেই শূন্যতাটা হয়তো পূরণ করবে। সুতরাং আকবর ভাই ওই বটবৃক্ষ, তার ছায়ায় গড়ে ওঠা যে প্রতিষ্ঠানগুলো, আজকে যারা এখানে কথা বলছেন, এই অনুষ্ঠানকে সফল করবার জন্য যারা পিছন থেকে কাজ করেছেন, তাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে। আজকে আফজল ভাই এখানে আছেন, সেটি হচ্ছে আকবর ভাইয়ের মতো বিগত দিনে আমরা যাদেরকে হারিয়েছি, আকবর ভাই সহ তাদেরকে রানা বছর যেটি বলেছে যে একটি দেয়ালে তাদের এপিটাফ করা যায় কি না। আর আমার অনুরোধটা থাকবে, আমরা প্রজন্ম থেকে প্রজন্মে যেন সন্তানদেরকে, এই গুণীজনদেরকে যেন আমরা তাদের অন্তরে যদি ধারণ করার মতো
পদক্ষেপ নেই, তাহলে এই গুণীজনগুলো রংপুর থেকে হারিয়ে যাবে না। রংপুর কিন্তু সত্যি সত্যি এখন শেষ বৃক্ষটি হলো আফজাল ভাই। আফজাল ভাই চলে যাওয়ার পরে এই শহরে কাকে এমন একজন মানুষকে যাকে চেয়ারে বসানো যায়, আমরা কি সেই লোকটাকে তৈরি করতে পারছি বা খুঁজছি? যে বিকল্প একজন আফজাল, বিকল্প একজন বীর মুক্তিযোদ্ধা আকবর, বিকল্প একজন নারী নেত্রী। আমি তো ভুলু আবার পরে রংপুরে আর দেখি না যার কাকে আমরা নারী নেত্রী হিসেবে, যাকে প্রশাসনের লোক সেলুট করবে, প্রশাসন এসে খুঁজবে যে শহরের অমুক একজন নেত্রী, এ শহরে খুঁজবে যে আফজাল সাহেবের মতো ওই রকম একজন মহিরুহ। আমাদের এখন মনে হয় ভাববার সময় এমন মানুষগুলোকে খুঁজে বের করে প্রজন্মের কাছে দাঁড় করিয়ে দেয়া। তারাই হবে হিমালয়, তারাই হবে আকবরের মতো ছায়া। ভালো থাকি এবং সবাই মিলে তার বিদায়ী আত্মা মাগফিরাত কামনা করি। ভাবি এবং তার পরিবারের প্রতি আল্লাহ পাক ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। আমিন।